যাচ্ছেন, আমি মারা যাচ্ছি, আমরা সাধারণ মানুষ আগুনে দগ্ধ হচ্ছি, তাহলে দায়িত্বটা কে নেবে? যেহেতু রাষ্ট্রের আমি নাগরিক, রাষ্ট্রের প্রাইমারি দায়িত্ব হচ্ছে আসলে আমাকে নিরাপত্তা দেওয়ার। আইনগতভাবেই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আমাকে নিরাপত্তা দেওয়ার। যেটা যেটা বললেন বেশে তানজিব ভাই যেটা বললেন, সেটার সাথে আমি একমত যে রাষ্ট্র কোনোভাবেই সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে পারে না, কিন্তু আপনি কেবলমাত্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যখন এরকম নিরাপত্তা দেওয়ার চিন্তা করবেন এবং একটি রাজনৈতিক ইস্যুকে ট্যাকেল করার চেষ্টা করবেন, তাহলে আসলেই কখনো সম্ভব না। জ্যোতির্ময় বড়ুয়া, আপনি ঠিক এই জায়গাটা থেকে শুরু করেন, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতিটা নিয়ে ফিরছি আবার আপনার কাছে। আজকের বাংলাদেশে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনি বলছিলেন যে আসলে যদি রাজনৈতিক ভাবে ব্যাপারটি না দেখা হয়, দুই দল না দেখে, তাহলে এটা সমাধান আসলে খুব কষ্টকর। আপনি রাজনৈতিক ভাবে যদি এটাকে দেখা হয়, তাহলে আপনার সাজেশন কি, দুই দল বা দুই পক্ষ বা সরকার বা বিএনপি আসলে কি করতে পারে? এখন যদি কোনো রাজনৈতিক দল তাদের এই রাজনৈতিক ইস্যুগুলোকে সামনে নিয়ে আসতে পারে, যেটা অ্যাপারেন্টলি কিন্তু আমরা বিএনপির পলিটিক্সে এখনো ঠিক পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না, যে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় তারা যে ক্ষমতায় যেতে চাইবে বা সেখানে তাদের একটা ভিশন থাকবে, সেরকম আমরা সাধারণ জনগণ হিসেবে কিন্তু আমরা কোনো কিছু এখনো পাচ্ছি না। যে দুটো দলের, আমরা বরাবরই বলে থাকি সাধারণ জনগণের পক্ষ থেকে, দুটো দলের ক্ষমতা দখলের লড়াই। এক দল ক্ষমতায় যাবে, আরেক দল ক্ষমতায় টিকে থাকবে। এক দল এখন ক্ষমতায় আঁকড়ে আছেন, আরেকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। সেটা যে মাধ্যমে যাওয়ার চেষ্টা করছেন, সেটা কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন না। সেটা ক্ষমতাসীন দল রাজনৈতিক প্রক্রিয়ায় তাদেরকে যেতে দিচ্ছেন না বা হচ্ছে না, সেটি আমাদের গণতন্ত্রের যে রূপটা আমাদের এই অঞ্চলে আমরা প্র্যাকটিস করে আসছি, সেটারই আমি মনে করি যে একটা আউটকাম। আমরা 90-এর পরবর্তী সময় থেকে যে গণতন্ত্রের কথা বলছি, সেই সময়ের আউটকাম আমরা দেখছি। আমরা ঠিক পৃথিবীর অন্যান্য দেশগুলো যেখানে অনেক দিন ধরে গণতন্ত্রের চর্চা করতে করতে তারা যে পর্যায়ে গেছে, সেরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি না। আদারওয়াইজ এরকম সাধারণ মানুষকে টার্গেট করে সহিংসতা করে বিরোধী দলের থেকে কোন ধরনের রাজনৈতিক ফায়দা বা কোন ধরনের অ্যাচিভমেন্টের দিকে যাচ্ছেন। আপনি খুবই একটি জনপ্রিয় ঘরানার কথা বলছেন যে সাধারণ মানুষের কথায় রাজনৈতিক দলগুলি ভাবছে না, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে সাধারণ মানুষ এরকম রাজনৈতিক দলই দেখতে চায় বলে রাজনৈতিক দলগুলি এরকম করে? সাধারণ মানুষ দেখতে চায় যে রাজনৈতিক দলগুলি শক্তি প্রয়োগ করে আরেকটি দলকে টেনে হিচড়ে নামিয়ে দেখ। তার জন্যই হচ্ছে, আবার সাধারণ মানুষ এটাও দেখতে চায় যে সরকার তাদেরকে দমন করুক, জেলে পুরে দেখ এবং ধ্বংস করে দেখ। এটা সাধারণ মানুষই দেখতে চায়। কিন্তু সেরকমই যদি হয়, আপনার কথাটাই যদি সত্যি ধরে নিই, তাহলে যে বিরোধী রাজনৈতিক দলের 42 দিন ধরে যে তাদের যে এই অবরোধ, কেউ তো মানছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কেউ তো রাস্তায় দাঁড়াচ্ছেও না তাদের পক্ষে। তাদের শুধুমাত্র আমরা কিন্তু কথা বলছি অবরোধ এবং সহিংসতা নিয়ে, কিন্তু আমরা একটা দিক কিন্তু বারবার পাশ এড়িয়ে যাচ্ছি। সেটা হচ্ছে পত্রিকায় কিন্তু কম করে হলেও প্রতিদিন খবর আসছে এনকাউন্টারের, অস্ত্র উদ্ধারের নামে, বন্দুক যুদ্ধের নামে প্রতিনিয়তই কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে কিন্তু হত্যা করা হচ্ছে। এটি শুধু ঢাকা শহরে বলে নয়, সারা বাংলাদেশের সব জায়গায়। আপনি কি ক্রসফায়ার, এনকাউন্টার, তথাকথিত বন্দুক যুদ্ধ এগুলো কথা বলছেন? আমি সেজন্যই মোহাম্মদ হাবিবুর রহমানের তারিখ বইটি নিয়ে বসলাম। আমি আজকে এটি পড়তে গিয়ে দেখছিলাম যে বাংলাদেশে যখন থেকে র‍্যাব প্রতিষ্ঠা হয়েছে বা তারও আগে থেকে যখন ক্লিন হার্ট অপারেশন ক্লিন হার্ট চালু হয়েছে 2002 সালের কথা আমি বলছি, বা 3, ওই সময় থেকে আজ পর্যন্ত যতগুলো এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে বাংলাদেশে, কিন্তু এখনো এটি ছাড়িয়ে যায়নি। মানে এই রেট কিন্তু বেশি না, মানে এটি তত, মানে এরকম রেটেই মানুষজন মারা যেত। তো সুতরাং এটার সাথে এটা মেলানো ঠিক হবে কিনা আমি সেটি ঠিক শিওর না। না, আমার কথা হচ্ছে আমরা সংখ্যা দিয়ে বিচার করবো কিনা, এটিও আমাদের আরেকটি দুর্বলতা। আমরা রানা প্লাজায় যখন মানুষ যায় তখন কিন্তু সংখ্যাটা হিসেবে রাখি। প্রতিটা মানুষের জীবন যে মূল্যবান এবং তার প্রতিটা মানুষের জীবনটাকে যে আমার সেই রকম মূল্যবান মনে করি, তাহলে পেট্রোল বোমা মারার হিসাবটা দিতে গিয়ে আমি কেন পাশাপাশি আবার বন্দুক যুদ্ধে মরার কথা আনি, যেই বন্দুক যুদ্ধে মরার হার এই 12 বছর ধরে একই রয়েছে, এখন পর্যন্ত কিছু কম হবে এই বছর না। আমি পাশাপাশি রাখার চেষ্টা করছি না, আমি বলার চেষ্টা করছি যে দু রকমের সন্ত্রাসী কিন্তু হচ্ছে, দুটোই কিন্তু আইনগত দিক থেকে অবৈধ, দুটোই কোন রকমের আইনগত ভিত্তি নেই এবং দুটোতেই মানুষ সাধারণ জনগণের কিন্তু কোনো অংশগ্রহণ নেই, তাদের সমর্থন আছে বলে মনে হয় না। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, একটি হচ্ছে 2 মাসের ফেনোমেনন, একটি হচ্ছে গত 12 বছরের ফেনোমেনন। আপনি দুটিকে পাশাপাশি কেমনে রাখবেন বা একটিকে আরেকটির কারণ কেন বলবেন? আপনি দেখবেন এই কারণে তুলছি, আপনি যদি 2 মাস আগের পরিস্থিতিটা একটু হিসেব করেন, এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিন্তু কোনো একটা কারণে, আমি বলবো গত বছরের মে মাসের নারায়ণগঞ্জের ঘটনার পরপর কিন্তু আশ্চর্যজনকভাবে কিন্তু কমে এসেছিল এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ব্যাপারটা। এই 2 মাস ধরে কিন্তু আবার হঠাৎ করে বেড়ে গেল। এতে আমাদের সাধারণ মানুষ হিসেবে কিন্তু আমাদের সন্দেহ আসতেই পারে যে এইটা ওটাকে কাউন্টার করার জন্য
সরকারি পারভেজ আহমেদ, আমি আপনার কাছে আসতে চাই যে সরকার পতন এবং আগাম নির্বাচনের দাবিতে আপনাদের টানা অবরোধ হরতাল চলছে। এখন জাতিসংঘ সহ দেশি বিদেশি বিভিন্ন মহলে সংলাপের আহ্বানে বর্তমান কর্মসূচির সাফল্য দেখছেন আপনাদের অনেক নেতা। মূল লক্ষ্য থেকে আপনারা একটু পিছু হটলেন কিনা? পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে বিএনপি সব সমর্থক বা বিএনপির অনেক সমর্থক আইনজীবী আদালত বর্জন করছেন এরকম আপনি বলেছেন, কিন্তু আমরা কিন্তু আপনাদের নেতাদের বা আপনাদের পক্ষের মামলাগুলো পরিচালনা করতে দেখছি বিএনপি সমর্থিত আইনজীবীদের। ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি এর আগে একটা কথা বলি নেই, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশানস্থ কার্যালয়ে ঘেরাও করার উদ্দেশ্যে একটা কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের করের টাকায় যিনি মন্ত্রী বা বেতন পান সেই মাননীয় মন্ত্রী মহোদয় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। উনি বক্তব্যের এক পর্যায়ে বললেন যে খালেদা জিয়াকে ধরে গুলশান থেকে নিয়ে যে উনি কাশিমপুরে দিয়ে আসবেন। আমি শুধু ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, বাংলাদেশের কোন মন্ত্রীকে কোড অফ কন্ডাক্টের মধ্যে পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে? যদি খালেদা জিয়াকে ধরতেই হয়, ওকে ওয়েল, আমি কোনো রকম আমি আপত্তি করবো না, যদি তিনি অপরাধ করে থাকেন ধরতেই পারেন, আসামি হলে অপরাধ করলে ধরতেই পারেন। সেই পুলিশের দায়িত্বটা নৌ পরিবহন মন্ত্রী এই দায়িত্বটা কবে থেকে পালন করছেন জনগণের কিন্তু জানার অধিকার আছে। একজন আইনজীবী হিসেবে আমি জানতে পারি দেশের সাংবিধানিকভাবে শপথ নেওয়ার পরে উনি পুলিশের দায়িত্বে অর্পিত হয়েছেন কিনা। মানে পুলিশ মন্ত্রী না, পুলিশ মন্ত্রী হলো আরেক জিনিস, উনি পুলিশের দায়িত্ব পালন করার চেষ্টা করছেন। তো ওরা যদি পুলিশি জবটা এত ভালো লেগে থাকে, এত প্রিফারেবল হয়, এত এনজয়েবল হয়, আমি কেন বলছি অবশ্যই না না আমি আসছি, বহুবার বলা হয়েছে আওয়ামী লীগের মন্ত্রীদের বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দেওয়া হবে, রাস্তার এই করা হবে, তখন আপনি মানে এই পলিটিক্যাল রেটরিক নিয়ে এত কথা বলা হয়েছে। বঙ্গবন্ধুর লাশকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা বলেছিলেন না, বাংলাদেশের কোন মন্ত্রীকে বলা হয় না যে আপনারা বিএনপি থেকে বলেন। একটা ছোট্ট তথ্যগত ভুল আছে, আমি সংশোধন করে দিতে চাচ্ছি। যখন আপনি আমার কলিগ বড়ুয়ার সাথে কথা বলছিলেন তখন আপনি বলছিলেন যে 2002-03 যে আপনি পরিসংখ্যান দিলেন তাতে আমরা খুব বেশি বের হতে পারিনি, আপনি বলছেন সেই ধারা থেকে। কিন্তু না, আমরা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটা আগেই নিয়ে নিয়েছি। কিসের? মানে এনকাউন্টারের চ্যাম্পিয়নের ক্ষেত্রে। সেটা হচ্ছে কিরকম, আমি আসছি, আমি তাহলে এত চিন্তিত হওয়ার কিছু নেই। সেটা হচ্ছে কি যে কোথায় আর সিরাজ শিকদার বলে যে এনকাউন্টার যে সূচনা হলো, সেখানে 22 থেকে 23 হাজার জাসদের নেতাকর্মীদের মানে মতান্তরে তাদেরকে, মানে এটা আপনি 22-23 কোথায় পেলেন আপনি একটু আমাকে বলেন তো। মানে এটা বাংলাদেশের গত রাজনৈতিক যে আজকে থেকে শুরু করে 22-23 হাজার তাদের দাবি মতে, কাদের? জাসদের দাবি মতে। কবে দাবি করছে? অসংখ্য কবে? আমি জাসদ রাজনীতির সাথে জড়িত ছিলাম, কবে দাবি করছে? আমি জিজ্ঞাসা করছি। 22-23 হাজার আমি জীবনে শুনি নাই। আমি শুনেছি এবং আমার কাছে বই আছে, আপনি যদি চান অসংখ্য বই। একটি বইয়ের নাম বলেন, আমি দেখে নিব। যে মূলধারা 71 একটা বই আছে, সেটার মধ্যে 22-23 হাজার বলা আছে। সেই 22 কথা বলা আছে। এবং নট অনলি দ্যাট, আরেকটি বই আছে আমি জাসদ রাজনীতির উত্থান পথন, ওখানে আমি দেখেছি সেখানে তারা দাবি করেন 22 থেকে 23 হাজার তাদের নেতাকর্মীকে। সিরাজ শিকদারের একটা না, মানে সিরাজ শিকদার দিয়ে যে এক্সট্রা যে জুডিশিয়াল কিলিং এর যে শুভ উদ্বোধন, সেটা থেকে 75 পর্যন্ত আমরা এই মহোৎসব দেখেছি। এবং বাংলাদেশের সমস্ত যারা এই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বাম ঘরানার, তারা হাজার বার, লক্ষ বার, কোটি বার, আমি তো আজকে একবার বললাম আপনার কাছে, কোটি বার তারা পুনর্ব্যক্ত করেছেন তাদের এই দাবি। 22-23 হাজার এটাও যে বিএনপি ওই যে হেফাজতের সম্পর্কে যে 8,000 দাবি করেছিল সেটার কাছাকাছি প্রায়। এটা তো হচ্ছে না। এখন আপনি বলতে পারেন যে পারভেজ ভাই লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার গনিয়া দেখি 40,000, সেটা আবার আরেক জায়গায়। তারপরে আরেকটা দাবি দেখেন, আওয়ামী লীগ দাবি করে পাল্টা আবার, সেটা কি যে 2001 থেকে 2007 পর্যন্ত নাকি তাদের 25,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এটা কিন্তু আমি দাবি বলছি, তাদের একবার এই ব্যাপারে অসংখ্য দাবি আমি করতে শুনেছি। আপনি যদি চান আমি একটা মন্ত্রীর বক্তব্য সহ, আমি অবশ্যই সংখ্যা টংখ্যাগুলি একটু 25,000 আমি কম বলেছি বোধহয়, একটু 27,000-এ আছে বোধহয়, 25,000 হত্যার দাবি করেছে। এবং সেটারও কিন্তু আজ পর্যন্ত তথ্য বা তালিকা আমরা দেখিনি। বরং আমি একটা আপনার মধ্যে একটা টক শোতে আমি বলেছিলাম যে এরকম একটা তালিকা থাকে তাহলে দেশের রাজনীতির জন্য আসলেই ভালো হয়, যে কারা কারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কারণ অনেক ধরনের তালিকায় আমার দেশে হয়, কারণ আমার দেশে যখন ভুয়া মুক্তিযোদ্ধা হয় সে দেশে তো ভুয়া রাজাকারও তৈরি হতে পারে, সে দৃষ্টান্ত আমরাও দেখেছি ইতিপূর্বে। সো এটা কোনো অস্বাভাবিক কিছু না যে একজন লোক পলিটিক্যালি দাবি করলেই সব সমাধান হয়ে যাবে। এখন আসি আপনার প্রশ্নটি আপনি করেছিলেন, প্রশ্নটা কি বলেছিলেন আপনি প্রশ্নটা করার চেষ্টা করেছিলেন যে বিএনপি মূল দাবি থেকে সরে আসছে কিনা। আমি আপনাকে বলি বিএনপির দাবিটা কিন্তু শুরু থেকে কি, আমি আপনাকে আগেই বলেছি যে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন সংগঠিত হওয়ার পরে বাংলাদেশের রাজনীতির যে সবচাইতে যে কঙ্কালসার দেহটা বের হয়েছে, এই দেহটাই এতদিন ঢাকা ছিল। ওই 2014 সালে 5 জানুয়ারি বের হওয়ার পরে আমরা এমন শব্দ, বাক্য, এমন যুক্তি, তর্ক, এমন সব মানে ধারার মধ্যে চলে গিয়েছি যেটা এখন আর কোনো গ্রামার মানে না,
কোনো ব্যাকরণ মানে না। আজকে যে অবক্ষয় দেখছেন এটা কিন্তু একদিনের ঘটনা না। আপনি হঠাৎ করে হয়তো বলবেন যে আজকে আপনি তাহলে পুড়িয়ে মারবেন কিনা, না পুড়িয়ে মারার কোনো সুযোগই নেই, বাট হচ্ছে, এটাই বাস্তবতা। আপনি নিজেই 3 বার বললেন যে বেগম জিয়া তো বারবার বলছেন, রিপিটেডলি বলছেন যে বিএনপির সঙ্গে জড়িত নয়, বিএনপি করা যাবে না কোনো অবস্থাতে নেই, বাট গভর্নমেন্ট কি বলছে 7 দিনের মধ্যে শেষ করবে। সেই 7 দিন দেখার অপেক্ষা আছে। বিএনপি থেকে আপনাদের আইনজীবী নেতা বলেছিলেন 13 নভেম্বরের মধ্যে সরকার পতন হয়ে যাবে। না, 13ই নভেম্বর না, 13 ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি। আমি তো বিং এ অপোজিশন লিডার, আমি তো বলতে পারি গভর্নমেন্ট কালকেই ফল করবে, এটা তো আমার দাবি। তো আমার দাবিটা তো শাহজাহান খান সেই দাবি করলে অসুবিধা কোথায়, যে বেগম খালেদা জিয়াকে এখান থেকে গ্রেফতার করে কাশিমপুরে নিয়ে আসলে ভালো হবে? এখানে দুটা কারণে সমস্যা হয়। একটা হচ্ছে যে আমি যে দাবিটা করছি সেই দাবিটা খুব ভালোভাবে যৌক্তিক। কি আমার যৌক্তিক? আমি প্রথমত এটা আপনার দাবি, সেজন্য আমার দাবি বাদই দিলাম। প্রথমত হচ্ছে আমি শুধু না, দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী ভোট দিতে পারে নাই, সুতরাং আমি ধরে নিচ্ছি অ্যাপারেন্টলি তারা যেহেতু ভোটের সুযোগটি পায়নি, তারা ভোটের একটা